স্ট্রেঞ্জ মিটিং, এই কবিতাটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, তোমরা যে কোনো কবিতা পড়ার আগে সেই কবিতার লেখক সম্পর্কে এবং সেই কবিতাটা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলে সেই কবিতাটা বুঝতেও সুবিধা হয়, পড়তেও ভালো লাগে, তাই না? এবার কোনো জিনিস যদি পড়তেই ভালো না লাগে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। এই কবিতাটা দেখো, যেমনটা থাম্বনেলে লেখা আছে যে একটা ওয়ার পোয়েম, একটা যুদ্ধের কবিতা, ঠিক আছে? এবার এই কবিতাটা লেখা হয়েছিল মডার্ন এজে। আমরাও এখন মডার্ন এজ, এটা হচ্ছে পোস্ট মডার্ন এজ বলা হয় সেটাকেও। তাহলে যেমন রোমান্টিক এরা ছিল প্রথমে, তারপরে এরা ছিল ভিক্টোরিয়ান এরা, তারপরে এরা এলো তোমার মডার্ন এরা, ঠিক আছে? মডার্ন এরার একজন বিখ্যাত লেখক ছিলেন উইলফ্রেড ওভেন। উইলফ্রেড ওভেন এই কবিতাটা লিখেছেন স্ট্রেঞ্জ মিটিং। দেখো, উইলফ্রেড ওভেনের এই যে কবিতাটা, অর্থাৎ যুদ্ধ নিয়ে যে কবিতাটা, সেই জন্য তোমার মডার্ন এজে লেখা হয়েছে বলে মডার্ন কবিতা, আর যুদ্ধ নিয়ে লেখা হয়েছে বলে যুদ্ধের কবিতা বলা হয়। সেই কবিতাটার তোমরা লাইন বাই লাইন আমি অ্যানালিসিস করব, এবং তার আগে এখন খালি ইন্ট্রোডাকশন, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড এবং লেখক সম্পর্কে আর গোটা কবিতাটার সামারিটা ডিটেলস আমি বলে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পরেও যেটা হেল্পফুল হবে, ঠিক আছে? দেখো, নামটা বুঝতে পারছো, প্রথমে আমরা আসছি টাইটেলে। স্ট্রেঞ্জ মিটিং। মিটিং মানে কি? যেখানে আমাদের দেখা সাক্ষাৎ করা হয় সেটাকে বলা হয় মিটিং। মিট থেকে আসছে মিটিং। এবার স্ট্রেঞ্জ হলো কি? একটা অদ্ভুত ধরনের, ঠিক আছে? যেটা ন্যাচারাল নয়, নর্মাল নয়, সেটাই তো স্ট্রেঞ্জ। আমাদের কাছে যিনি অজানা ব্যক্তি তাকে আমরা যেমন বলি স্ট্রেঞ্জার, বলি না? ঠিক আছে, সেই রকমই দেখো উইলফ্রেড আউমেন সম্পর্কে এবার আমরা চলে আসবো। উইলফ্রেড আউমেন কে ছিলেন? তিনি একজন পোয়েট তো ছিলেন, এবং পোয়েটের চেয়েও প্রফেশনাল দিক থেকে তিনি ছিলেন একজন সোলজার, সৈনিক ছিলেন, ঠিক আছে? সেই জন্য তাকে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। তোমরা সালটা দেখতে পাচ্ছ, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918-তে, এবং 1918-তে তিনি যে যুদ্ধটায় জয়েন করেছিলেন সেই যুদ্ধতে তার কিন্তু মৃত্যু হয়। বুঝতে পারলে? খুব অল্প বছর বেঁচে ছিলেন। দেখো, জন্ম 1893, 18ই মার্চে জন্ম, এবং মৃত্যু নভেম্বরে, যে মাসটা আমরা ক্রস করে এলাম, এখন ডিসেম্বর। তাহলে 1918 নভেম্বর মৃত্যু। এইবার দেখো, 1918-তে তিনি যুদ্ধর ব্যাকগ্রাউন্ডটা বলি, যে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একজন সোলজার, এবং যেহেতু চাক্ষুষ প্রত্যক্ষ করেছিলেন, অর্থাৎ কি, তখনকার দিনে বিশেষ করে ভিক্টোরিয়ান এবং রোমান্টিক এরাতে তো বটেই। যেমন আমি একটা গল্প পড়াচ্ছিলাম, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ঠিক আছে? আর্মস অ্যান্ড দ্য ম্যানে তোমরা দেখেছো সেখানে রায়ানার যেরকম ভঙ্গিমা ছিল, দৃষ্টিভঙ্গি, রায়না অর্থাৎ নায়িকা, মানে যারা আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়োনি তাদের জন্য আমি সহজে বলে দিচ্ছি ব্যাপারটা। সেখানে সাধারণ মানুষের ধারণা ছিল যুদ্ধ মানে গ্লোরিফাইয়ের একটা জিনিস, যুদ্ধ মানে দেশপ্রেম, যুদ্ধ মানে বিশাল ব্যাপার, খুব সুন্দর ব্যাপার। কিন্তু যুদ্ধ যে সুন্দর ছাড়া অন্য কিছু অসুন্দর, সুন্দর অন্তত বলা যায় না যুদ্ধটাকে, সেইটাকে তুলে ধরেছেন এই রকম নানান কবি, ঠিক আছে? তাদের মধ্যেই একজন ছিলেন উইলফ্রেড আউভেন। আর একজন লেখকের কবিতা, যে যিনিও তোমার সিগফ্রিড স্যাসন, ঠিক আছে? এটা স্যাসন হবে, সিগফ্রিড স্যাসন, এস এস ও এন। সিগফ্রিড স্যাসন কে ছিলেন? তিনি আমাদের উইলফ্রেড আউভেনের বন্ধু, এবং দুজনেই খুবই সাহসী ছিলেন। উইলফ্রেড আওয়েনকে গুলি লেগেছিল এবং 1 সপ্তাহ তিনি শিবিরে ছিলেন, এবং যুদ্ধ শেষের, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 1 সপ্তাহ আগে তিনি মারা গিয়েছিলেন আনফর্চুনেটলি। গুলি লেগেছিল, তাই না? এবার দেখো, শাসন ওকে অনেক শাসন করেছিল, শাসন, ওনার যে বন্ধু সিগফ্রিড শাসন, যার কথা আমি বললাম, খুব ভালোবাসতেন, দুজনের মাঝে খুব সুন্দর রিলেশন ছিল, কিন্তু তা হলেও মৃত্যুবরণ করেছিলেন। এইবার আমাদের যে কবি এখানে এই কবিতাটার মাধ্যমে কি দেখাতে চেয়েছেন, ঠিক আছে, এটা তোমাদের ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারলে, ইন্ট্রোডাকশন বুঝতে পারলে। এবার চলে আসবো সামারিতে। সামারি, এখানে কবি জাস্ট একটা জিনিসই দেখাতে চাইলেন, যে যুদ্ধ মানে গ্লোরিফাই কিছু নয়, যুদ্ধ যেটা সেটা হলো একটা নৃশংস জিনিস, ঠিক আছে? একটা তোমার যেখানে মানুষ নিঃসঙ্গতা লাভ করে, যেখানে মানুষ মৃত্যুবরণ করে, কোনো গ্লোরিফাইয়ের কোনো জায়গা অন্তত নয়। তাহলে সামারিতে চলে আসছি আমি। সামারিটা হলো তোমার উইলফ্রেড আউভেন নিজে যুদ্ধ করবেন, এবং হঠাৎ করে তিনি একদিন স্বপ্ন দেখবেন যে তিনি ইম্যাজিন করবেন যে ব্যাটেল ফিল্ড থেকে, ঠিক আছে, ব্যাটেল ফিল্ড থেকে তিনি কোথায় চলে গিয়েছেন? একটা টানেলে। টানেল মানে একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গ দিয়ে তিনি একটা স্লিপার্সের ল্যান্ডে চলে গিয়েছেন, ঠিক আছে? একটা ঘুমন্ত দেশে চলে গিয়েছেন। ঘুমন্ত দেশে বলতে লেখক প্রথমে এখানে বুঝতে পারেননি যে তিনি কোথায় গিয়েছেন। এবার দেখো,
তিনি তারপরে দেখবেন যে সেখানে অনেক ডেড মানুষ, মৃত মানুষ, ঠিক আছে, সেখানে অনেক মৃত মানুষ, মৃত লাশ জমায়েত হয়ে আছে। এবং তারা হঠাৎ করে একজন কবির, আমাদের লেখকের আর কি, ঠিক আছে, অর্থাৎ উইলফ্রেড ওয়েনের ঘাড়ে চেপে বসবে এবং খুব ভালো করে ওকে লক্ষ্য করবে, একে লক্ষ্য করবে, ঠিক আছে। এর কিন্তু সবই কল্পনা, কিন্তু কল্পনার মাঝে একটা শক্তি আছে। দেখো এবার বলবে যে, খুব লক্ষ্য করে বলবে যে তারপরে সমস্ত পারিপার্শ্বিক অবস্থা দেখে শাসন এটা বুঝতে পারবে যে সে নরকে এসেছে, ঠিক আছে, যেখানে খালি মৃত্যুর ডান্স চলে, ভূতেদের ডান্স হয়, নৃত্য হয় সেখানে। এমনি জেনারেল যে ওয়ার্ল্ড, পার্থিব জগৎ, সেটা নয়, ওটা হচ্ছে একবারে পরলোক, ইহলোক নয়। এবং সেখানে সেই লোকটা জিজ্ঞাসা করবে, সেই লোকটাকে দেখে, অর্থাৎ যে ভূতটা ওর ঘাড়ে চেপেছিল, ঠিক আছে, সেই লোকটাকে দেখে তোমার ওয়েন বুঝতে পারবে যে এ খুব দুঃখী দুঃখী ভাব চোখে মুখে, কিন্তু দুঃখের তো কোনো রিজন নেই এখানে, কেননা যুদ্ধ তো এখানে হচ্ছে না। মানে ওয়েনের চোখে যুদ্ধ এতটাই ঘৃণ্য হয়ে যাবে, সেখান থেকে তার কিন্তু নরকটাকেও ভালো মনে হবে, ঠিক আছে, ওই ব্যাটেল ফিল্ড থেকে নরকের জায়গাটাও তার ভালো মনে হবে। এবং ওদের দুজনের মাঝে বহু কথাবার্তা, বহু কথোপকথন হওয়ার পর ওয়েন এটা রিয়ালাইজ করতে পারবে যে, মানে লেখক এটা রিয়ালাইজ করতে পারবে যে তোমার আম, এই ওয়ার্ল্ডটা মৃতের ওয়ার্ল্ড হলেও অনেক শান্তির, এখানে মানুষের প্রত্যাশা নেই, আশা নেই বটে, ঠিক আছে। মানুষ যেমন পার্থিব ওয়ার্ল্ডে, মানে আমরা এখন বেঁচে আছি, আমাদের এখন অনেক আশা, অনেক কিছু এই রকম আর কি, লেখক হব, চাকরি করব, এই করব, ওই করব, একটা চাকরি পেয়ে আর একটা চাকরি করব, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই সমস্ত জিনিসগুলো ওই নরকে নেই বটে, তবুও কিন্তু একটা স্যাটিসফাইড জগৎ আছে, ঠিক আছে। আর কি, এই যে রোমান্টিক নোশনটা নেই, মানে ওয়ারের যেরকম যুদ্ধ, যুদ্ধ মানে যে একটা খারাপ জিনিস, সেইটা কিন্তু ওই নরকের মাঝে সেইটা প্রকাশ পাবে না, তাই না। এবার দেখো দুজনের মাঝে কথোপকথনটা আওবেন এই একটা একদম ক্লিয়ারলি হবে, এইটা বুঝতে পারবে যে যুদ্ধ চেয়ে খারাপ জিনিস কোনো কিছুই নয়, যুদ্ধ কোনো কিছু রোমান্টিক গ্লোরি নয়। এবং সবচেয়ে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে ভূতটা ওয়েনের ঘাড়ে চেপে থাকবে, ঠিক আছে, যে মৃত ব্যক্তিটা, তিনি তাকে বলবে, আহ্বানকে বলবে যে আমার দেখো কোনো দুঃখ নেই, জানো তো, আমি হয়তো তোমাদের মতো ওই জগতে থাকলে, অর্থাৎ বেঁচে থাকলে অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু দেখতে পারতাম, আমিও মানুষের সঙ্গে শেয়ার করতাম সুখ দুঃখ। তবে একটাই আমার আফসোস থেকে যাবে, যে যুদ্ধের আসল বর্ণনাটা আমি দিয়ে, মানে লোকেদেরকে বলে যেতে পারলাম না। মানে মানুষজন তো মনে করে যুদ্ধ খুব সুন্দর জিনিস, যুদ্ধ মানে একটা গ্লোরিফাইড ব্যাপার, গৌরবের জিনিস, মানুষ মরণোত্তর তোমার বিভিন্ন প্রাইজ পাচ্ছে, সম্মান পাচ্ছে, হেনা তেনা এইসব কিছু। কিন্তু যুদ্ধের যে আসল স্বরূপ, সেইটা আমি বলে আসতে পারলাম না, তার আগেই আমি মরে গেলাম, এইটাই আমার খারাপ, এইটাই আমার একটা তোমার আনস্যাটিসফ্যাকশনের জায়গা, ঠিক আছে। আর সবচেয়ে এখানে যেটা তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, মানে এই ডেটটাই লেখক মারা গিয়েছিলেন, ঠিক আছে, November 4, 1918। এবার দেখো কিছুদিন মারা যাওয়ার আগে এই স্বপ্নটা দেখবে, এইটা রিয়ালাইজ করবে। আর সেই ভূতটা, ঠিক আছে, মানে ভূত বলতে গেলে এখানে যিনি ঘাড়ে চেপেছিলেন লেখকের, ঠিক আছে, তিনি শেষে এইটা বলবে যে, আমি, জানো তো, মানে একে বলবে, জানো আমি কে, তুমি যাকে আগের দিন ব্যাটেল ফিল্ডে মেরেছিলে না, মানে যুদ্ধ চলাকালীন আহ্বান তো অনেক সোলজারকে হত্যা করেছিল, তাই না, অনেকজন অনেকজনকে মারে। এবার কি বলতো, তারপরে এই ভূতটা, মানে যে গোস্ট বাবু, এই ভূত বাবু আহ্বানকে বলবে যে, আমি হলাম সেই একটা মানুষ যাকে তুমি ব্যাটেল ফিল্ডে হত্যা করেছিলে। মানে কি, এইবার কি বলতো, আহ্বান হয়তো অনেকজনকে হত্যা করেছে, এইবার কারোর প্রতি অনুতপ্ত একটা ভাব আসে, তাই না, অনেক সময় যে আমরা কাউকে কিছু একটা ছোটোখাটো কাজ করলে কত অনুতাপের জায়গা আসে। এইবার হয়তো অনেক ভেবেছে, সেই জন্য এরকম একটা স্বপ্ন দেখেছে, যে আমি হয়তো ওকে হত্যা করলাম, তারপরে ওর সঙ্গে আমার এরকম নরকে দেখা হলো, ঠিক আছে। এবার সমস্ত কিছু সংমিশ্রণে মানুষের অবচেতনে মনের যে ব্যাপারটা থাকে, সেইটাই তো স্বপ্ন হয়ে ধরা দেয়, তাই না। তাহলে এইটাই হলো এক সবচেয়ে ক্লাইম্যাক্স একটা লাইন, যেখানে ওই ভূতটা বলবে যে, আমি হলাম সেই একটা সৈনিক যাকে তুমি আগের দিন ব্যাটেল ফিল্ডে হত্যা করেছিলে, যুদ্ধভূমিতে আমাকে মেরেছিলে, সেই আমি। এবার ঘটনাটা কি হলো, আওয়েনও আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, সেই যুদ্ধেই মারা যাবে, ঠিক আছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হবার এক সপ্তাহ আগেও কিন্তু যুদ্ধের শেষটাও দেখে যায়নি, কিন্তু তাহলেও ওয়েন বীর ছিল। এবং এই কবিতাটার মাধ্যমে তিনি একবারে যুদ্ধের যে আসল স্বরূপ, ঠিক আছে, মানে যুদ্ধকে নিয়ে রোমান্টিসাইজ করার কিচ্ছু নেই,
যুদ্ধ একটা যুদ্ধই নিছক মানুষকে লড়তে হয়, লড়ে, কিন্তু তাতে তোমার সম্মানজনকভাবে কিছু কিংবা খুব হ্যাপিভাবে কেউ যে যুদ্ধ করে তা কিন্তু নয়, সবার জীবনের ভয় আছে, যেমনটা আর্মস অ্যান্ড দ্য ম্যানের ব্লাঞ্চলির মতে, ঠিক আছে, সেখানকার যে হিরো তার মতেও ঠিক এইরকমই, চকোলেট ক্রিম সোলজার বলা হয় তাকে, ঠিক আছে। তাহলে আশা করি সামারিটা বুঝতে পারলে তোমরা। এইবার আমরা ধীরে ধীরে লাইন বাই লাইন অ্যানালিসিসের মাধ্যমে এগিয়ে যাব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।